নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের হঠাৎ অরণ্যে উপন্যাসের আজকে শুরু করব অন্তিম পর্ব। এই উপন্যাসের অন্যান্য পর্বগুলি নিয়ে একটি প্লেলিস্ট আমার বানানো আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। শুরু করছি অন্তিম পর্ব। অধ্যায় 6। আমরা এখন যাচ্ছি কোথায়? ধরে নিন জাহান্নামে। তা তো বুঝলাম, কিন্তু জাহান্নামের নামটা কি? জাহান্নামের আবার নাম কি মশাই? জাহান্নাম ইজ জাহান্নাম। অর্ণব হেসে উঠল। জাহান্নাম ইজ আ প্লেস মাচ মোর লাভেবল দ্যান দিস সিলি আর্থ, even more enjoyable than so-called heaven. দিব্য হেসে ফেলল। আপনি বুঝি মাঝে মাঝে এরকম জাহান্নামে যান? চেষ্টা তো করি, হয়ে ওঠে কই। এইসব বউ বাচ্চা নিয়ে ফেঁসে গেছি না, এদের মুখে দুমুঠো অন্ন জোগাতে গিয়ে আমার জাহান্নাম শিখে। তার মাঝে কদিন একটু এলোমেলো হওয়ার চেষ্টা করি, আর মনকে সান্ত্বনা দিয়ে বলি এটাই আমার জাহান্নামে যাওয়ার স্বর্গসুখ। এবার মনে মনে হাসল দিব্য। বিলাসে অভ্যস্ত, সুখ স্বাচ্ছন্দ্যে প্লাবিত নিয়মে মোরা জীবনে এ ধরনের দুঃখ বিলাস সাজে বই কি। ওদিকে নাড়ি টিপে আর বুকে পিঠে স্টেথো ঠেকিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, এদিকে বেড়াতে বেরিয়ে এসব বোলচাল পারেও বটে। জঙ্গলের পথে ছুটছে অ্যাম্বাসাডার, অবশ্য ছুটছে না বলে খোঁড়াচ্ছে বলাই ভালো। পথের হাল অতি অকহতব্য। বেশিরভাগ জায়গাতেই রাস্তা বলে কিছু নেই। পাহাড়ে মেটে পথ মারিয়ে লাফিয়ে গড়িয়ে এগোচ্ছে গাড়ি। ঝাঁকুনিতে দুপুরের খিচুড়ি ডিম ভাজা গলায় উঠে আসার জোগাড়। দুধারে জঙ্গল এখন ভয়ঙ্কর ঘন। সবে 3টে সাড়ে 3টে বাজে, অথচ কোথাও কোথাও যেন এখনই আধার নেমে গেছে। শাল, পিয়াশাল, সেগুন, অর্জুন, কেঁদ, মহুয়ার ঠাস বুনটের মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এক আধটা শিমুল অশোকও এসে পড়ে, সরে যায় আগুন ঝরিয়ে। অর্ণবের নির্দেশে যুধিষ্ঠির কখনো কখনো থামাচ্ছে গাড়ি, তখন চতুর্দিকে কি নিঃসীম নৈশব্দ। পাতার সামান্য খড়মড় আওয়াজেই একসঙ্গে চমকে তাকাচ্ছে 6 জোড়া চোখ। হয়তো একটা খরগোশ দৌড়ে গেল, কিংবা একটা কাঠবিড়ালি, কিন্তু ওইটুকুতেই যে কি গা ছমছম করা অনুভূতি। অর্ণব সামনের সিটে টুকুসকে নিয়ে বসেছে, কাঁধে ক্যামেরা, হাতে বায়নোকুলার। পিছনে দিব্য আর মালবিকা, মধ্যিখানে ছবি। মালবিকা কথা বলছে না বিশেষ, চোখ বেশিরভাগ সময় জানলার বাইরে। তারা শেষ পর্যন্ত ঘাড়ে চাপল বলে মালবিকার কি ভালো লাগছে না? বকবক করতে করতেই অর্ণব চোখে বায়নোকুলার লাগিয়ে কি যেন দেখছে। আবছায়া মাখা জঙ্গলে দৃষ্টি রেখেই বলল, আপনি বোধহয় ডেস্টিনেশন ঠিক না করে কোথাও যাওয়া পছন্দ করেন না, তাই না দিব্যবাবু? বারে, পথে নামলে একটা গন্তব্য থাকবে না? না থাকলেই বা ক্ষতি কি? চোখ থেকে দূরবীক্ষণ যন্ত্রটি নামালো অর্ণব, ঘাড় ঘুরিয়ে বলল, আপনি তো স্কুলে পড়ান। হুম, ছেলে মেয়েদের নিশ্চয়ই রচনা লিখতে দেন তোমার জীবনের লক্ষ্য। কেন বলুন তো? দেখবেন 90% বিশাল বিশাল কিছু কথা লেখে। কেউ হতে চায় বৈজ্ঞানিক, কেউ অ্যাস্ট্রোনট, কেউ বা ভূপর্যটক। আলটিমেটলি তারা কিন্তু প্রায় সকলেই খুব সাধারণ কিছু একটা হয়। ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, গোছের কিছু, কিংবা আরও সাধারণ কেরানি টেরানি, কিংবা কাঠবেকা, লুম্পেন। তো এতে কি প্রমাণ হয়? তারা ভুলভাল লেখে, বানিয়ে বানিয়ে লেখে, কিংবা বাড়ির লোকে শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা লেখে।
ছবি ফুট কাটল। ভাবে হয়তো ওই ধরনের লেখাটাই দস্তুর। হতে পারে, তবে আমার কিন্তু একটা অন্য থিওরি আছে, কিংবা বলতে পারেন আমি ব্যাপারটাকে অন্যভাবে দেখি। কিরকম? আমার ধারণা ওই ধরনের মহৎ কিছু, অ্যাটলিস্ট আনইউজুয়াল কিছু হওয়ার ইচ্ছে ছোটবেলায় আমাদের থাকে। এই ইচ্ছাটাকেই আমরা বলতে পারি ডেস্টিনেশন। তবে এই ডেস্টিনেশন শেষ পর্যন্ত আমাদের কোথায়ই নিয়ে যায় না, আমরা গিয়ে পৌঁছই সম্পূর্ণ একটা অন্য পয়েন্টে। তাই কি? শিওর। দিব্যবাবু, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি মাস্টার হতে চেয়েছিলেন ছোটবেলায়? দিব্য ভাবার চেষ্টা করল। সেভাবে মনে পড়ে না ঠিকঠাক কী বা হতে চেয়েছিল সে। কবি? শিল্পী? বিপ্লবী? অর্ণব উত্তরের অপেক্ষায় নেই, ফের বলল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, your aim was anything but your own profession. বলতে বলতে সহসা স্বর উদাস। জানেন তো আমার কি হওয়ার ইচ্ছা ছিল? মাউন্টেনিয়ার। পাহাড়ে উঠব, উঁচু উঁচু পিকগুলোকে স্কেল করব, and one day I'll be on the top of the Mount Everest. শেষ পর্যন্ত কি হলো জানেন? এখন এভারেস্ট ক্লিনিকে সপ্তাহে 4 দিন করে বসি। What an irony! দিব্য হালকাভাবে বলল, কিন্তু আপনার প্রফেশনে তো আপনি অনেক দূর উঠেছেন। সামডে হয়তো আপনি তার শিখরে আহরণ করবেন। হাহ! দুধের বদলে চকের গুঁড়ো। অর্ণব নাক কুঁচকল। মিনিংলেস মশাই, অ্যাবসোলিউটলি মিনিংলেস। বাবা মার বাসনা পূরণ করতে কি যে একটা পেশায় ঢুকলাম। আমার রোগীগুলোও তো আবার পিকিউলিয়ার, বাইরে থেকে দিব্যি ঝকঝকে, কিন্তু আসল হৃদয় যন্ত্রটাই লজ্জরে, টপাটপ টসছে। ভাল লাগে? কথার মাঝেই টুকুস আচমকা চেঁচিয়ে উঠেছে, বাবা হরিণ, বাবা হরিণ! ঘ্যাচাং ব্রেক কষল যুধিষ্ঠির। জঙ্গল একটুখানি ফিকে হয়েছে এবং সেখানে সত্যি চারখানা হরিণ চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে। কি অপাববিদ্ধ মুখ, কি অপরূপ মায়াবী চোখ! সন্তর্পণে গাড়ি থেকে নেমে পটাপট ক্যামেরার শাটার টিপল অর্ণব। হরিণগুলো দূর থেকে দেখছিল মনুষ্যকুলকে অবাক চোখে। হঠাৎই পিছন ফিরে দুধ দাঁড়িয়ে ধা। বোধহয় তাদের নিরালা পৃথিবীতে দুপেয়ে অনুপ্রবেশকারীদের তেমন পছন্দ হলো না। শুধু টুকুস নয়, ছবিও দারুণ পুলকিত। মুগ্ধ স্বরে বলল, একেই বুঝি বলে সোনার হরিণ। অর্ণব হাসতে হাসতে বলল, দেখবেন ম্যাডাম, আপনার রামচন্দ্রকে যেন এই হরিণ ধরে আনতে বলবেন না। বনে বাদারে ঘুরে ঘুরে হয়রান হবে বেচারা। ছবি খিলখিল হেসে উঠল। আবার চলতে শুরু করেছে গাড়ি। কিছুক্ষণের মধ্যেই শেষ হলো জঙ্গলটা। এসে গেছে এক জনপদ। বেশ কয়েকটা কুড়ে ঘর দেখা যায়, এক আধটা দোকানপাটও আছে, পাকা বাড়ি, স্কুলও। আদিবাসী বাচ্চারা ধুলো কাদা মেখে ফুটবল খেলছে স্কুলের মাঠে। একটা তেমাথার মোড়ে গাড়ি দাঁড় করালো যুধিষ্ঠির। স্যার, টুলকা এসে গেছে। টুলকা নামটা দিব্যর শোনা। সাতকোশিয়ার জঙ্গলে ট্যুরিস্ট স্পটের কমতি নেই। লবঙ্গি, বাঘমুন্ডা, পুরানাকোটা। টুলকাও সেরকমই একটা জায়গা। কি যেন একটা দর্শনীয় স্থান আছে এখানে। কি যেন হঠাৎই দিব্যর মনে পড়েছে। অর্ণবকে বলল, টুলকায় একটা ওয়াটারফল আছে না? ইয়েস স্যার, ওই জলপ্রপাতটি দর্শন করানোই আজ আপনাদের বিবাহবার্ষিকীর উপহার আমার তরফ থেকে। কি হে যুধিষ্ঠির, তোমার ভীমঝোড়া এখান থেকে কত দূর? 1 কিলোমিটার মতো হবে। তবে দুটো রাস্তা আছে স্যার। ডান দিকে গেলে ঝোড়ার নিচটায় পড়ব, বাঁ দিকে গেলে মাথায়। দীপু বলল,
ওপরটাতে গেলেই তো ভালো হয়, কাছ থেকে পড়াটা দেখব। নট আ ব্যাড আইডিয়া। মাথাতেই চড়ো যুধিষ্ঠির। গাড়ি স্টার্ট দিতেই সামনে আবার একখানা জংলা পাহাড়। গো গো শব্দ তুলে উঠেছে অ্যাম্বাসাডার চড়াই ভেঙে, খানিকটা পাকদণ্ডি মেরে থামল। ডাইনে হাত দেখিয়ে যুধিষ্ঠির বলল, গাড়ি আর যাবে না স্যার, এবার বাকিটা হাঁটতে হবে ফরেস্টের ভিতর দিয়ে। কতটা? বেশি দূর নয়, জোর মিনিট 10। নেমে পড়েছে সকলে। জঙ্গল চিরে সরু সুড়িপথ আঁকাবাঁকা, লাইন করে চলতে শুরু করল দিব্যরা। অর্ণব স্বঘোষিত দলপতি, সে আছে আগে আগে। টুকুসের উৎসাহ সবচেয়ে বেশি। অপ্রশস্ত রাস্তা ধরে প্রায় ছুটছে সে, তার পিছন পিছন ছবিও। কালকের মান অভিমান ভুলে ছবি যেন এখন টুকুসের মতোই ছেলে মানুষ, লাফাতে লাফাতে চলেছে। দিব্য সামান্য পিছিয়ে পড়েছিল, এক জায়গায় এসে থমকে গেল। চারদিকটা নিস্তব্ধ হয়ে গেছে না? হলো কি ছবির? মাঝে মাঝে গলা পাওয়া যাচ্ছিল, এতক্ষণ কথা বলছিল টুকুস অর্ণবের সঙ্গে। আর তো কোনো সাড়া শব্দ নেই। দুধারে গাছগাছালি তেমন লম্বা নয়, তবে বেজায় ঘন। হাত 10-12 বেশি তো দৃষ্টিও চলে না। সামনে পায়ে চলা পথ 3 ভাগ হয়ে গেছে। ওরা গেল কোন দিকে? ছবি অর্ণবদের সঙ্গেই আছে তো? দিব্য নিজেই বা এখন কোন পথে এগোবে? সহসা পিছনে মালবিকার কণ্ঠস্বর, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? দিব্য উৎকণ্ঠা লুকোতে পারল না, তাকাচ্ছে ইতিউতি। ছবিটা যে কোথায় উঠে গেল। সামনেই আসছে নিশ্চয়ই, চলো এগো। কিন্তু ওদের কারোর গলা পাচ্ছি না। ছবি তোমার বরদের থেকে আলাদা হয়ে যায়নি তো? এত ঘাবড়াচ্ছ কেন? মালবিকা পায়ে পায়ে সামনে এলো, এক ফালি তির্যক হাসি হেনে বলল, এইটুকু জঙ্গলে কেউ হারায় না দিব্য। জানি, কিন্তু ছবি যদি একলা হয়ে যায়? কি হবে? তোমার বউকে বাঘে খেয়ে নেবে? আমার টুকুস পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরছে। ছবি যে বড্ড ভীতু। সে ভীতু নাকি তোমারই বেশি হারাবার ভয়? দিব্য ঝলক দেখল মালবিকাকে, চোখ দুটো কি জ্বলছে একটু? মালবিকাই ফের বলল, পোজ মেরে দাঁড়িয়ে থেকো না, হাঁটো। কিন্তু কোন রুটটা নেব? দিব্য অসহায় ভাবে বলল, দেখো না, রাস্তা তো এদিকে 3 টুকরো, সোজা ধরবো নাকি? তুমি তো সোজা পথেরই মানুষ দিব্য, অ্যাটলিস্ট আমি তোমাকে যতটা চিনতাম। এবার আর শ্লেষটা পুরো হজম করতে পারল না দিব্য, কষ্টে গলায় বলল, আমি এখনো সোজা পথেই চলি মালা, চাতুরি দিয়ে কাউকে ছলনা করার ধাতে আমার নেই। তাই বুঝি? মালবিকা গোমরা হয়ে গেল। তাহলে এত ভয় কিসের? সোজাই চলো। মাঝের রাস্তাটাই ধরল দিব্য, হাঁটছে অতি সতর্ক পায়ে, কান খাড়া রেখে। মালবিকা হাঁটছিল পাশে পাশে। হঠাৎই জিজ্ঞেস করল, ছবিকে আমার গল্প করেছ? দিব্য চোখের কোণ দিয়ে তাকালো। তুমি তোমার বরকে বলেছ আমার কথা? আগে আমার প্রশ্নের জবাব দাও, বলেছ বউকে? না। কেন বলনি? তুমি না স্ট্রেট ফরওয়ার্ড, সত্যিটা জানাতে তোমার দ্বিধা কিসের? কি বলবো, তুমি আমায় ল্যাং মেরে কেটে পড়েছ? নয় তাই বলতে, আমার সম্পর্কে যা প্রাণ চায় নিন্দেমন্দ করতে, নিজেকে ট্র্যাজিক হিরো সাজাতে। প্রয়োজন মনে করিনি, নাকি সাহসে কুলোয়নি? পাছে ছবি জেনে ফেললে সম্পর্কে একটা কাটা এসে যায়। তাও বলতে পারো, ছবি বড় বেশি সরল, জানলে কষ্ট তো পাবেই। স্ট্রেঞ্জ, তুমি যে এখন পুরনো বান্ধবীকে কন্টিনিউয়াসলি অ্যাভয়েড করে যাচ্ছ, তাতেও তার মনে খটকা জাগে না? বললাম তো, ছবির মনে প্যাচ নেই, সে মোটেই সন্দেহ বাতিগ্রস্ত নয়। বুঝেছি,
তুমি এখন ছবিতে মজে আছো। সেটাই কি স্বাভাবিক নয়? মন কি চোখ ঠেলো না দিব্য? তুমি এখনো আমায় ভুলতে পারোনি। হুঁ, ওই ভেবেই তুমি সুখ পাও। বাজে বকো না। তোমার চোখ বলে দিচ্ছে, তোমার এক্সপ্রেশন বলে দিচ্ছে, তোমার ছোঁয়া বলে দিচ্ছে, এমনকি তোমার মিথ্যে কথাও বলে দিচ্ছে। কি মিথ্যে বললাম? তুমি যে প্রেম করে বিয়ে করেছো, সেটাই তো আমার কাছে লুকোতে চেয়েছো, চাওনি? এই লুকোতে চাওয়ার মানে কি? দিব্য চুপ হয়ে গেল। সুড়িপথের বাঁক ঘুরল নীরবে। দুপাশ থেকে গাছের ডাল এসে পড়েছে গায়ের ওপর, এগোচ্ছে সরিয়ে সরিয়ে। মালবিকার কথাগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া যায় কি? দিব্য কি এই কথা অস্বীকার করতে পারে? এতদিন পর হঠাৎ এই জঙ্গলে মালবিকাকে দেখে সে সত্যি বিমূঢ় হয়ে পড়েছিল। সাময়িক বিবশ দশাই তাকে ঠেলে দিয়েছিল পিছনের পায়ে। সাময়িক কেন? বিহ্বলতার ঘোর কি এখনো কেটেছে পুরোপুরি? নইলে কেন জোর গলায় বলতে পারছে না যে সত্যিই সে ছবির প্রেমে পড়েছিল, মালবিকাকে সম্পূর্ণ বিস্মৃত হয়েই? কি প্রমাণ করতে চায় দিব্য? মালবিকা বেইমানি করলেও সে তার নিষ্ঠায় সৎ থেকেছে? কি নির্বোধ ভাবনা! এতে মালবিকার অহং হয়তো তৃপ্ত হবেই, কিন্তু দিব্যর তাতে কি আসে যায়? বরং মালবিকা তাকে একদিন যে অপমানটা করেছিল, সেটাই তো আজ ফিরিয়ে দিতে পারে মালবিকাকে, নয় কি? আশ্চর্য! সবকিছু জেনে বুঝেও কেন যে দিব্যর মুখে কথা সরছে না, কেন যে পিন ফুটিয়ে চুপসে দিতে পারছে না মালবিকার দম্ভের বেলুনটাকে। মালবিকা ফের খোঁচাচ্ছে দিব্যকে। কি, গুম হয়ে গেলে যে? দিব্য বড় একটা শ্বাস ফেলল। একদম সত্যি কথাটা শুনবে? বলো, শুনি। আমি কখনোই বলবো না তোমাকে কাল দেখে আমি একটুও বিচলিত হইনি। দিব্য গলা ঝাড়ল। হাঁটতে হাঁটতে বলছে কথা, ঈষৎ দুলছে কণ্ঠস্বর। তবে এ কথাও ঠিক, তুমি আমার কাছে অনেক আবছা হয়ে এসেছিলে। সত্যি বলতে কি, তোমাকে আর সেভাবে মনেও পড়তো না। শোক, বেদনা, জ্বালা এসব তো চিরকাল আঁকড়ে থাকা যায় না, থাকেও না মনে, চেষ্টা করলেও থাকে না। আপনা আপনি মনের ওপর পলি জমে, আপনা আপনি ধূসর হয়ে যায়। তখন যা পড়ে থাকে তা শুধুই স্মৃতি, অ্যালবামের ফটোর মতো। কচিত কখনো অবসর সময় মানুষ যা উল্টে পাল্টে দেখে। যদি নতুন কোনো ঝড়ঝাপটা না আসে, সেই স্মৃতিও বিবর্ণ হয় ক্রমশ। আমার দুর্ভাগ্য, রংটা পুরোপুরি জ্বলার আগেই তোমার সঙ্গে আবার দেখা হয়ে গেল। হয়তো ওই ক্ষণিক দুর্বলতাই আমাকে প্ররোচিত করেছিল। শেষের কথাটা যেন শুনতেই পেল না মালবিকা। খপ করে চেপে ধরেছে দিব্যর হাত। আহত স্বরে বলল, আমার সঙ্গে এই দেখা হওয়াটা তোমার দুর্ভাগ্য? দিব্য হাত ছাড়ালো না, দাঁড়িয়ে পড়েছে। মৃদু গলায় বলল, দুর্ভাগ্য তো বটেই। আমরা যে যার মতো জীবন খুঁজে নিয়েছি, অথচ এক সময় এই আমি, তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমার প্রত্যাখ্যানের পর আমি প্রথমটা রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। খ্যাপা কুকুরের মতো মনে মনে গজরাতাম। তোমাকে যেখানেই পাবো সেখানেই তোমাকে অ্যাটাক করব, মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারব, খতম করে দেব তোমার ফিউচার, ধ্বংস করে দেব তোমার রূপ। আবার একই সঙ্গে একটা জ্বালা পোড়াও ছিল, অপমানের, হীনমন্যতার। ভাবতাম নিজের জীবনটাই শেষ করে দিই না কেন, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি, ট্রেনের সামনে ঝাঁপ মারি, কিংবা এক গাদা স্লিপিং পিল গিলে কাল ঘুমে তলিয়ে যাই। আশ্চর্য, দুটোর কোনোটাই করা হলো না, বরং আস্তে আস্তে ছটফটানিটা মরে এলো। ঠান্ডা মাথায় ভেবে দেখলাম, তুমি একদিক দিয়ে আমার উপকারই করেছো। প্রেম ভালোবাসার পরেও কোনো মেয়ে যদি পিছিয়ে যায়, বুঝতে হবে ছেলেটার মধ্যেই কোথাও একটা খামতি আছে।
মেয়েটার চাহিদা মেটানোর মতো ক্ষমতা ছেলেটার নেই। মেইড বি মানি, মেইড বি সিকিউরিটি, এনিথিং, বিশ্বাসের অভাব থেকে কোনো দাম্পত্য শুরু হলে কদিনেই কি সেটা বিষে যেত না? দুটো চারটে মধুর স্মৃতিও তখন মন থেকে মুছে যেত। তার চেয়ে তো এই ভালো, আমি আমার মতো করে আমার ছবিকে খুঁজে নিয়েছি, তুমিও দিব্যি সুখে ভরপুর হয়ে ডাক্তার বরের সঙ্গে ঘর করছো। এবার মালবিকাই ছেড়ে দিয়েছে হাত, সামান্য তফাতে সরে গেল, একটু যেন উদাস, বুঝিবা বিষণ্ণ। নিবিড় বনানীর দিকে চোখ রেখে বলল, কি করে বুঝলে আমি খুব সুখী? দেখেই বোঝা যায় মালা, কোনো কিছুরই তো অভাব নেই তোমার। নিশ্চিন্ত নিরাপদ জীবন, টুকুসের মতো লাইভলি বাচ্চা, অর্ণববাবুর মতো দিলখোলা হাজবেন্ড। অ্যাপারেন্টলি ওরকম অনেক কিছুই মনে হয় দিব্য। দেখে তো মনে হয় সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু তাই কি সত্যি? তুমি সুখী নও? কি জানি, হয়তো সুখী, হয়তো সুখী নই, বুঝতে পারি না। অনুভূতিগুলো কেমন বোদা মেরে গেছে। আবার হাঁটা শুরু করলেও মালবিকা, অবিন্যস্ত পায়ে, যেন নিজের সঙ্গে নিজে কথা বলছে এভাবে বিড়বিড় করে উঠল, অর্ণবের দিন সপ্তাহ মাস বছর সব চলে তার নিজস্ব ঘড়ির কাঁটায়, শুধু এই কালে ভদ্রের ছুটি ছাটাটুকু ছাড়া। দিনভর তো তার দেখাই পায় না, রাতে হাক্লান্ত হয়ে ফিরল, তখন তার কথা বলারও উৎসাহ নেই। কোনো ক্রমে নাকে মুখে গুছিয়ে বিছানায়, কিংবা ফের কোনো রাতের কলে। আর রবিবারগুলোয় আছে ক্লাব পার্টি, নিজস্ব হইহল্লা। আমি তো তার পাশে জাস্ট একটা অস্বস্তি, ডক্টর রায়ের মিসেস, তার বেশি কিছু নই, কিংবা তার সংসারের খুঁটিনাটি দেখার যন্ত্র। সংসারটা যে দুজনের, টাকা রোজগার ছাড়াও যে সেখানে অর্ণবের আরও কিছু ফাংশন আছে, এই বোধটাই অর্ণবের নেই। পাশাপাশি বিছানায় শুই বটে, তবে তার সঙ্গ পাই কতটুকু? একসঙ্গে থাকার সময় মানুষ তো দুটো চারটে অপ্রয়োজনীয় কথাও বলতে চায়। মালবিকা আপন মনে বলেই চলেছে, শুনতে শুনতে দিব্যর মনের গহনে যেন একটা গোপন পুলক জাগছিল, যে অবদমিত প্রতিশোধ স্পৃহাটা বেরিয়ে আসার পথ খুঁজছিল, সে যেন আবার ঝিমিয়ে পড়েছে। এই অতৃপ্ত নারীকে আর আঘাত করে কী লাভ? বরং মালবিকার উপর এখন একটু মায়াই জাগছে, নাকি করুণা। সরিপথ শেষ, পাহাড়ের মাথায় অনেকটা খোলা জায়গা, এবড়ো খেবড়ো পাথুরে চাতাল। আরও কোনো উঁচু পাহাড় থেকে গড়িয়ে আসছে ক্ষীণ জলধারা, চাতাল বেয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে পাহাড়ের প্রান্তে। সেখান থেকে খাড়া লাফিয়ে পড়ছে নিচে। দিব্য পাহাড়ের কিনারে এসে দাঁড়ালো। নিচটা ভারী মনোরম, গাছে গাছে ঘেরা ছোট্ট এক ফালি বনভূমি, টলটলে জলাশয়। শেষ বিকেলের আলো সরাসরি পৌঁছচ্ছে না, সেখানে এখন মায়াবী আবছায়া। কোমল এক বিষণ্ণতায় যেন ডুবে আছে জায়গাটা, একেবারে নিঝুম, নিস্তব্ধ। তাকিয়ে থাকতে থাকতে বুক ঠেলে যেন কান্না উঠে আসে। হঠাৎই দৃশ্যটা ছিঁড়ে গেল। গাছগাছালির ফাঁক দিয়ে কে বেরিয়ে আসছে? ছবি না, টুকুসও আছে সঙ্গে। দুজনে হাত ধরাধরি করে জলাশয়ের সামনে এসে দাঁড়ালো, জলে হাত ছোঁয়াচ্ছে। মালবিকাও দেখেছে ছবিদের, অস্ফুটে বলে উঠল, ওই তো, ওই তো ওরা। দিব্য বলল, হুম। এবার নিশ্চিন্ত হয়েছে তো? এখন বাঘে খেলে শুধু তোমার ছবিকে নয়, আমার টুকুসকেও খাবে। হুম।
কি হো হো করছো? ডাকো ওদের, জানান দাও আমরা এখানে আছি। থাক না, তাড়া কিসের? দিব্যর গলা বুজে এলো। তোমার কাছে একটা জিনিস চাইবো মালা। কি? আর হয়তো কোনোদিন দেখা হবে না, হয়তো এই শেষ। আমরা তো এতক্ষণ শুধু ক্ষোভ দুঃখই উগরে গেলাম। একটা মধুর স্মৃতি দিয়ে যাবে আমাকে? মালবিকা স্থির হয়ে গেল, দিব্যকে দেখছে নিষ্পলক। শেষ সূর্যের আলো এসে পড়েছে পাহাড়ের মাথায়। সোনালি রোদে জ্বলজ্বল করছে মালবিকার মুখ। গভীর কালো চোখের তারায় সেই পুরনো আমন্ত্রণ। দিব্য পায়ে পায়ে মালবিকার কাছে এলো, দু হাতে চেপে ধরেছে মালবিকার কাঁধ, ঠোঁট ডুবিয়ে দিল উন্মুখ ঠোঁটে। টের পেল মালবিকাও তাকে জড়িয়ে ধরেছে, সাপিনীর মতো নয়, শাল গাছে জড়িয়ে থাকা বুনো লতার মতো। পলকের জন্য দিব্যর মনে হলো মুহূর্তটা যদি অনন্ত হতো। অধ্যায় ৭। কাঠ খুঁড়ো জড়ো করে লনের এক ধারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্যোধন। তিনখানা বাঁশের টুকরো কোনাকুনি দাঁড় করিয়ে বেঁধে দেওয়া হয়েছে মাথা। লোহার আংটা ঝুলছে মাথা থেকে। আংটায় গাঁথা হয়েছে জড়ানো মুরগি, নুন মশলা মাখানো। ঝলসানো মুরগি দিয়ে নৈশভোজ সারা হবে আজ। আয়োজনটা দুর্যোধনের হলেও বারবিকিউয়ের পরিকল্পনাটা অবশ্যই অর্ণবের। আজ নাকি অর্ণব রায়ের আদিম মানুষ হওয়ার স্বাদ জেগেছে এবং তার সঙ্গে অংশগ্রহণ করতে হবে বাকিদেরও। খেলা টুলকাতেও আজ জোর খেল দেখালো বটে অর্ণব। ভীমঝোরা দেখতে গিয়ে পুরো ভ্যানিশ। বাংলোর মাথায় পাহাড়ের নিচে কোথাও নেই। মালবিকা ছবি আর দিব্য তোলপাড় করে ফেলল চারদিক। টুকুস বাবা বাবা করে চেঁচাচ্ছে। হাঁকাহাঁকির ঠেলায় উড়ে যাচ্ছে বনের পাকপাকালি। তবু অর্ণবের সাড়া নেই। জঙ্গলের মধ্যে অর্ণবের নানা রকম উদ্ভুতুরে কাণ্ডকারখানা দেখে দেখে মালবিকা মোটামুটি অভ্যস্ত। তারও মুখ শুকিয়ে আমসি। কোনো দুর্ঘটনা ঘটে গেল না তো? যুধিষ্ঠিরকে নিয়ে ফের খুঁজতে যাবে বলে গাড়িতে ফিরছিল মালবিকারা। গাড়ির কাছাকাছি পৌঁছে অবাক। সিটে বসে ঝিমোচ্ছে অর্ণব। উত্তেজিত মুখে মালবিকা বলেছিল, কি কাণ্ড, তুমি এখানে? আর এদিকে আমরা তোমায় গরু খোঁজা খুঁজছি। চলে এলাম, পায়ে একটা ক্র্যাম্প ধরেছিল। তা জানিয়ে আসতে কি হয়? কাকে জানাবো? তোমরা তো যে যার মতো হারিয়ে গেলে। ছবি আক্ষেপের সুরে বলল, ইস, ভীমঝোরার নিচটায় আপনার যাওয়া হলো না। কি অপরূপ স্পট। কি আর করা যাবে ম্যাডাম? অর্ণব কাঁধ ঝাঁকালো। দুনিয়ায় কত কিছুই তো আমার অদেখা ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। সামান্য একটা ওয়াটারফলের জন্য আফসোস করে কি লাভ? অর্থাৎ জব্বর চোট। না হলে অমন কথা বলার লোক তো অর্ণব রায় নয়। মালবিকা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করেছিল, এখন কেমন ফিল করছো? বেটার, মাচ বেটার। হঠাৎ ক্র্যাম্পটা হলো কি করে? কি জানি, বেশি বেভুল হয়ে হাঁটছিলাম বোধ হয়। রুমে পেনকিলার আছে, গিয়েই খেয়ে নেবে। এরপর আর কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না। জঙ্গল ভেদ করে সোজা বাংলো। গাড়ি থেকে নেমেই প্ল্যানটার কথা ঘোষণা করে দিল অর্ণব। আপাতত 1 ঘন্টার ব্রেক, তারপর বসবে নৈশ আসর। ছবি এবং দিব্যর উপস্থিতি সেখানে একান্ত প্রার্থনীয়। প্রস্তাব শুনে ছবি তো মহা খুশি। দিব্যরও খুব একটা আপত্তি নেই বলেই মনে হলো। আর টুকুস তো যথারীতি নাচছে তিরিং বিরিং। মুখ হাত ধুয়ে পোশাক বদলানোর পর টুকুসের অবশ্য সেই দম আর রইল না। টোস্ট অমলেট আর প্যাকেটের ফ্লেভার্ড মিল্ক খেয়েই সে নাক ডাকাতে শুরু করেছে ভোঁস ভোঁস। মশারি টাঙিয়ে তাকে শুয়ে দিল মালবিকা। 7:45 বাজে।
দিনভর যথেষ্ট হুটোপুটি করেছে টুকুস। পেটেও কিছু পড়ল, এখন নিজে থেকে না জাগলে তাকে আর তুলে খাওয়ানোর দরকার নেই। তার লোককে বিশ্রাম নেওয়ার কথা অর্ণব বলল বটে, কিন্তু নিজে সে আদেও জিরোল কি? মুখে একখানা ট্যাবলেট ফেলে 5 মিনিটও বোধহয় গড়াল না বিছানায়। উঠে পড়ে হাঁক ডাক। দুর্যোধন, ইধার আও। যুধিষ্ঠির, কোথায় গেলে বাছাধন? দুর্যোধন তো এখন ভক্ত হনুমান, সাহেবের হুকুম তামিল করার জন্য এক পায়ে খাড়া। যুধিষ্ঠিরও হাত লাগালো তার সঙ্গে। বাঁশ বাঁধাবাঁধি, আংটা জোগাড়, আগুন জ্বালানো, মুরগি ড্রেসিং, চেয়ার টেবিল টানাটানি, লন সাজিয়ে ফেলা, সবই হয়ে গেল ছটাপট। সেই সাজানো মেহফিলে এখন বসেছে মালবিকারা। অদূরের নিবিড় আধার এগিয়ে এসেও থমকে আছে লনের ওপারে। বারান্দায় জ্বলছে হলদেটে বাতিটি। তার ক্ষীণ দুটি রচনা করেছে আলো ছায়া। কাঁপছে আলো, কাঁপছে ছায়া, আগুনের তালে তালে। অর্ণব একটুক্ষণের জন্য ঘরে গিয়েছিল, ফিরল হুইস্কির বড় বোতলটা নিয়ে। কাল সামান্যই খেয়েছিল, প্রায় পুরো পানীয়ই মজুদ এখনো। ঠক করে বোতল টেবিলে রেখে হেলান দিয়েছে চেয়ারে। সিগারেট ধরাচ্ছে। লাইটারে বাজনা বেজে উঠল টুংটাং। মালবিকা টেবিলের উল্টো প্রান্তে, কোনাকুনি, পাশে ছবি। মালবিকার ঠোঁটে মিটিমিটি হাসি। বোতলই তাহলে ডাক্তারবাবুর প্রিমিটিভ ম্যান হবার প্রথম ধাপ। অর্ণব যেন শুনেও শুনল না। ট্যারচা চোখে দিব্যকে বলল, কি মশাই, সুরায় অরুচি নেই তো? দিব্য ঢোক গিলছে। আমি তো তেমন একটা। তার মানে খান, কভি কভি। আর ম্যাডাম আপনি? ওরে বাবা, আমি না। ছবির সভয় ঘাড় নাড়ল। আমি জীবনে খাইনি। আমরাও কি পেট থেকে পড়ে খাচ্ছি? আজ একটা স্পেশাল ডে, একবার টেস্ট করে দেখুন না। দিব্য হালকা গলায় বলল, উম, চাখতেই পারো, অসুবিধার কি আছে? ছবি নার্ভাস মুখে মালবিকার দিকে তাকালো। মালবিকা হাত রাখল ছবির পিঠে। কি আছে, একদিন তো আমিও তো নেব। তবু ছবি যেন সিটিয়ে আছে। অর্ণব গলা ছাড়ল। দুর্যোধন, গ্লাস দিয়ে যাও, আর জল। দুর্যোধন নয়, যুধিষ্ঠির ছুটে এসে দিয়ে গেল সব সরঞ্জাম। গ্লাসে গ্লাসে পানীয় ঢালল অর্ণব, জল মেশালো মাপ মতো, ধরিয়ে দিল হাতে হাতে। নিজের গ্লাস শূন্যে তুলে বলল, চিয়ার্স। দিব্য হাত তুলল, চিয়ার্স। অর্ণব চুমুক দিচ্ছে গ্লাসে। দিব্য মুচকি হেসে বলল, একটা কথা বলবো অর্ণববাবু, এই হুইস্কি টুইস্কিতে প্রিমিটিভ হওয়া যায় কি? মহুয়া খাবেন? এক্ষুনি তাহলে যুধিষ্ঠিরকে ফিট করে দিই। রক্ষে করো। মালবিকা হাঁ হাঁ করে উঠেছে। খবরদার না, ওসব আজে বাজে জিনিস একদম না। যা শিক্ষা হয়েছে একবার। আপনি মহুয়া খেয়েছেন মালবিকাদি? আর বলো না, আমার এই বরের পাল্লায় পড়ে গিলতে হয়েছিল। বেতলায় কি বিচ্ছিরি কষ্টে স্বাদ। জিভে ঠেকানো মাত্র মনে হলো নাড়ি ভুড়ি গুলিয়ে গেল। বমি টমি করে সে এক কিচ্ছা। মহুয়া ফুয়াচ্ছে হুইস্কি বাবা ঢের ভালো। ছবি গ্লাসে ঠোঁট ছুঁয়েই মুখ বিকৃত করেছে। এও তো যেন কেমন কেমন, কি ঝাঁজ। দু একটা সিপ দাও, ঠিক হয়ে যাবে। মালবিকা চেয়ারে হেলান দিল। তা তোমাদের তো কাল সকালেই ফেরা, তাই না? সকাল নয়, বলুন ভোর। 6টায় বাস ছাড়বে, 5টার মধ্যেই রেডি হতে হবে। 5:30টায় বেরোলেও হবে। দিব্য মন্তব্য করল। বাস স্ট্যান্ডের কতটুকু, মেরে কেটে 0.5 কিলোমিটার। অর্ণবের প্রথম রাউন্ড শেষ। গ্লাসে ফের হুইস্কি ঢালতে ঢালতে বলল, আপনারা আমাদের সঙ্গেও ব্যাক করতে পারেন। ইয়োর জার্নি উইল বি মোর এনজয়েবল। তা ঠিক, ঝাঁকুনি টাকুনি কম হবে।
আঙ্গুলে গিয়ে বাস বদল করারও ঝঞ্ঝাট নেই। কিন্তু কিন্তুটা কিসের? ধৌলিতে ফিরব বলে সব ফিক্স করা আছে যে। মালবিকা জিজ্ঞেস করল, রিজার্ভেশন করা আছে নাকি গিয়ে টিকিট কাটবে? গিয়েই কাটবো। তাহলে আমাদের সঙ্গেই চলো, বেশ হৈ হৈ করতে করতে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলেরই আনন্দ হবে। অর্ণব ফোড়ন কাটল। আপনার, আমার মিসেসের, আমারও। কথার সুরটা কেমন যেন কানে লাগলো মালবিকার। অর্ণবের মুখে কিন্তু কোনো ভাবান্তর নেই। পুরো গ্লাস গলায় ঠেলে আবার বোতলের দিকে হাত বাড়িয়েছে। এবার আর জলও মেশালো না, সোনালি তরল সরাসরি চালান করল মুখে। মালবিকা ভুরু কোঁচকাল। এ কি, তুমি নিট খাচ্ছ? তো কি হয় খেলে? নেশা চড়ে যাবে। তো তো আবার কি, অসুস্থ হয়ে পড়বে। আহ, অর্ণব রায় হুইস্কি খেয়ে কখনো অসুস্থ হয় না। মালবিকা হাত উল্টে দিল। যা খুশি করো। অর্ণব কর্ণপাতই করল না আর। হাসি হাসি মুখ দিব্যর দিকে তাকিয়েছে। তাহলে কি স্থির হলো? আপনারা আমাদের গাড়িতে যাচ্ছেন তো? যেতে পারলে তো ভালোই লাগতো। দিব্য ঝলক মালবিকাকে দেখে নিয়ে বলল, কিন্তু পরশু আমার স্কুল আছে যে। ভেবে দেখুন, আমাদের সঙ্গ পাওয়ার লোভে স্কুল কামাই করা যায় কিনা। ছবি বলল, না না, ওদিন আমাদের যেতেই হবে। পরশু সকালে বহরমপুর থেকে আমার ননদের আসার কথা আছে। তাছাড়া কাজের মেয়েটা এসে ফিরে যাবে, দুধওয়ালা এসে তালা বন্ধ দেখবে। ও মা, তুমিও তো দেখছি কম সংসারী হওনি। বিয়ের 1 বছর পুড়ে গেল মালবিকাদি, এখন তো একটু সংসার দেখতেই হবে। কথা চলছে টুকটাক, ছবির ঘর সংসার নিয়ে, মালবিকার ঘর গৃহস্থালী নিয়ে। তারই মাঝে দুর্যোধন গরম গরম পকোড়া রেখে গেছে। কথার সঙ্গে মুখও চলছে সকলের। অর্ণব একবার হাঁক পেরে জেনে নিল মুরগির হাল কিরকম। রাতের জন্য বড় করে স্যালাডও বানাতে বলল দুর্যোধনকে। তারপর আবার চুমুক দিয়েছে হুইস্কিতে, আবার পানীয় ঢালার জন্য বোতল হাতড়াচ্ছে। মালবিকার ভুরু জড়ো হচ্ছিল ক্রমশ। অর্ণব কি আজ একটু বেশি পান করছে না? দিব্য তো মাত্র দ্বিতীয়বার নিয়েছে, এর মধ্যে 5ম রাউন্ড হয়ে গেল অর্ণবের। খাই খাই করছে। মুরগি ঝলসানোয় এত উৎসাহ, আদেও শেষে খেতে পারবে তো? একসময় মালবিকা বলেই ফেলল, এই এবার একটু রই সয়ে খাও। আরে ঘাবড়াচ্ছ কেন? আমার নেশা হয়নি। অর্ণবের স্বর জড়িয়ে গেছে বেশ। কি দিব্যবাবু, আমাকে কি মাতাল মনে হচ্ছে? দিব্য মুখ টিপে হাসল। মোটেই না, স্টেডি আছেন তো। গুড গুড। আপনি হলেন গিয়ে রসিক মানুষ, সোমরসে আপনার কি করবে? আপনি কিন্তু মশাই মহা বেরসিক, অ্যান্ড আনগ্রেটফুল টু। কেন, কি করলাম? আপনাকে আজ কেমন একটা তোফা উপহার দিলাম সেটা তো কই বলছেন না। আপনি কি ভীমঝোড়ার কথা বলছেন? আমি সব ঝোড়ার কথাই বলছি মশাই। মানে? কিছু বুঝছেন না তাই না? ভাজা মাছ উল্টে খেতে জানেন না। খ্যাক খ্যাক হাসছে অর্ণব। বেসুরো গলায় গেয়ে উঠল, ঢুকু 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 ঢুকু, জানতে পারে না কোনো মুখু। দিব্য থতমত, মালবিকাও। পলকের জন্য দিব্যর সঙ্গে চোখাচোখি হলো মালবিকার। দৃষ্টি সরিয়ে নিয়েছে দিব্য, দেখছে ছবিকে। মুখে একটা পকোড়া তুলে থমকে আছে ছবি, কামড়াচ্ছে না। অর্ণবের মুখের অর্ধেকটা ছায়ায় ঢাকা। চেষ্টা করেও অর্ণবকে পড়তে পারছিল না মালবিকা। কি বলতে চায় অর্ণব? দিব্যর ওপর কি
কোনো সন্দেহ জেগেছে? কয়েক মুহূর্ত সকলেই চুপচাপ, পরিবেশ থমথমে। ফাল্গুনের মৃদু মন্দ বাতাস যেন স্থির সহসা। দূরে কোথাও একটা রাতচরা পাখি ডেকে উঠল, ডেকেই চলেছে, ট্যাঁ ট্যাঁ ট্যাঁ। অর্ণব আবার এক ঢোক হুইস্কি খেল, পিটপিট তাকাচ্ছে এদিক ওদিক, স্খলিত গলায় বলে উঠল, আরে বাবা, হলোটা কি? এত সান্নাটা কেন? আমি কি বেফাস কিছু বলে ফেললাম? মালবিকার বুক দুরু দুরু, প্রাণপণে তবু সামাল দেওয়ার চেষ্টা করছে। আহ, কি নাটক হচ্ছে! বিহেভ ইয়োরসেলফ। যা বাবা, রাধাকেষ্ট করবে লীলা, আর আয়ান ঘোষ বললেই বিলা। কি হচ্ছে কি অর্ণব? মাতলামি করো না, চুপ করো প্লিজ। আচ্ছা বাবা, আচ্ছা, আর কিচ্ছুটি বলবো না। মুখের সামনে হাত ঘুরিয়ে বিচিত্র মুদ্রা করল অর্ণব। এই আমি মুখে তালা এঁটে দিলাম। 2 সেকেন্ড থম্ব মুখে বসে থেকেই প্রতিশ্রুতি ভেঙে অর্ণব ফের সরব হয়েছে। আচ্ছা দিব্যমশাই, আমাকে একটা ব্যাপার আপনি এক্সপ্লেন করতে পারেন? কাল দুপুরে আপনার সঙ্গে আপনার বান্ধবীর দেখা হলো। স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে দেখা হলে লোকে কত খুশি হয়, ইটুলির মতো সেটে যায়, সারাক্ষণ পুরনো কথার ফুলঝুরি ওড়ে। আর আপনি কি না তাকে দেখেই বিকেলে ফুরুত হলেন, সন্ধ্যের পর আপনার মাথা ধরল। কাল থেকে একটিবারের জন্য আমাদের দরজাও মারালেন না, এমনকি আমার মিসেসের ওদিকেও না। এটা কি ভেরি ভেরি দৃষ্টিকটু নয়? দিব্যর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। একবার ছবিকে দেখছে, একবার মালবিকাকে। বড় করে ঢোক গিলে বলল, আপনি কি বলছেন? আমি তো কিছুই। দেখুন মশাই, আমি হার্টের ডাক্তার। হার্টের প্রবলেম হলে কিডনিটা আগে চেক করে নিই। কিডনির গড়বড় পেলে দেখি পা ফুলেছে কিনা, অর্থাৎ কার্যকারণের সম্পর্ক খোঁজাটাই আমার পেশা। নদীতে স্নান করতে গিয়ে আপনার বান্ধবী আপনারই গায়ে ঢলে পড়ে, জঙ্গলে আপনারাই একসঙ্গে হারিয়ে যান, অথচ সামনাসামনি দেখা হলে এ নাক কুচকোচ্ছে, ও মুখ ভ্যাটকাচ্ছে। অর্ণব চোখ নাচালো। এসবের মানে কি, হ্যাঁ? ছবির মুখভাব বদলে গেছে আমূল। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে সে প্রায় কেঁদে ফেলার জোগাড়। মালবিকা মরিয়া হয়ে বলল, এই এই ছবি, তুমি কিছু মাইন্ড করো না। ড্রিঙ্ক করলে অর্ণব এরকম উল্টোপাল্টা বকে, অন্যদের টর্চার করে আনন্দ পায়। জাস্ট ইগনোর করো ওকে। মালবিকা দিদি আপনাকে সঠিক উপদেশই দিচ্ছে ম্যাডাম, ইগনোর করুন। একদম ভাবার চেষ্টা করবেন না আপনার বিবাহ বার্ষিকীর দিন আপনার বর ভীমঝোড়ার মাথায় দাঁড়িয়ে আপনার মালবিকা দিদির সঙ্গে, যিনি দুর্ভাগ্যক্রমে আমার ওয়াইফও বটে, পুরনো আশনাইটা জ্বালিয়ে নিচ্ছিলেন। ওহ, কি দারুণ রোম্যান্টিক সিন! পাহাড়ের প্রান্তে ম্যান অ্যান্ড উম্যান, চারধারে জঙ্গল, পাশ দিয়ে সরু ঝর্ণা কুলকুল বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। অর্ণবের গলা ডুবে গেল। মালবিকা বজ্রাহত, মুখ পাংশু, জীব অসাড়। প্রতিবাদ করে যে থামাবে অর্ণবকে, সেই শক্তিও যেন হারিয়ে ফেলেছে স্নায়ু। অর্ণব তাদের দেখল কখন? পিছু নিয়েছিল কি? দিব্যকে নিয়ে সে এতটাই মত্ত ছিল যে টের পায়নি কেউ তাদের অনুসরণ করছে। এবার কি হবে?
অর্ণব কি তার সঙ্গে সম্পর্ক ছিঁড়ে ফেলবে? ইস, মুহূর্তের ভুলে এ কি সর্বনাশ ঘটিয়ে ফেলল সে! কি কুক্ষণে যে দিব্যর ওপর প্রেম জেগে উঠেছিল! দিব্যর দিকে না তাকিয়েও মালবিকা বুঝতে পারছিল দিব্যর অবস্থাও তথৈবচ। ছবির কাছে সেই বা মুখ দেখাবে কি করে? ঠিক তখনই সামনে দুর্যোধন। স্যার, মুরগি রেডি, পরোটাও। সার্ভ করব? হায় রে, কাকে বলছে দুর্যোধন? অর্ণব কি আর সজ্ঞানে আছে? দু চোখ বন্ধ, তার হেলে গেছে মাথা। চেয়ারেই বুঝি ঘুমিয়ে পড়ল। ছবি উঠে দাঁড়িয়েছে, বাতাসকে শুনিয়ে বলল, আমি ঘরে যাচ্ছি। মালবিকা মিনমিন করে বলল, তুমি খাবে না ছবি? না, আমার পেট ভরে গেছে। এত রান্নাবান্না করা হলো, আপনারা খান, আপনি আর আপনার বন্ধু। ছবি চলে গেল। অর্ণব অচৈতন্য। দিব্য আর মালবিকা বসে আছে মুখোমুখি, নির্বাক, নিথর। অরণ্যে অন্ধকার আরো গাঢ় হচ্ছিল। অধ্যায় ৮। রাত ভোর দু চোখের পাতা এক করতে পারেনি মালবিকা। পাশে অর্ণব ঘুমোচ্ছে অঘোরে। টুকুসও রাতে উঠল না একবারও। বাপ ছেলের মাঝখানে নিদ্রাহীন শুয়ে থাকা যে কি দুঃসহ! মনে হচ্ছিল রাতটা বুঝি আর কাটবেই না। এলোমেলো চিন্তা ঘুরপাক খায় মস্তিষ্কে। অচেনা শঙ্কায় কেঁপে কেঁপে ওঠে বুক। তারই মাঝে জঙ্গল আরও নির্ঝুম হল। অপার্থিব নিস্তব্ধতায় ভরে গেল চরাচর। ওহো, শেয়াল ডাকছিল। শুধুই শেয়াল, নাকি অন্য কোনো জন্তুও? যেই হোক না কেন, হঠাৎ হঠাৎ ডাকগুলো যেন এফোর ওফোর করে দিচ্ছিল মালবিকাকে। কেঁপে উঠছিল মালবিকা, ভয়ে গুটিয়ে যাচ্ছিল। অর্ণবকে যে ছবি একটু ডাকবে, মালবিকা সে সাহসটুকুও পাচ্ছিল না। রাত্রি শেষটাও মালবিকা টের পেয়েছে স্পষ্ট। অন্ধকার মুছে একটু একটু আলো ফুটল, জাগল অরণ্য। অসংখ্য পাখিদের কিচিরমিচিরে ভরে গেল 10 দিক। বন্ধ ঘরেও ভোরের সৌরভ এসে ঝাপটা মারছিল মালবিকার নাকে। কোমল বাতাস গোপনে এসে মালবিকার মাথায় যেন হাত বোলাচ্ছিল। শুয়ে শুয়েই মালবিকা শুনতে পেল দিব্যরা বেরিয়ে যাচ্ছে। দুর্যোধনকে কি যেন বলল দিব্য। সম্ভবত দুর্যোধন এগিয়ে দিয়ে এলো ওদের। তারপর সশব্দে ওপাশের দরজায় তালা পড়ে গেল। ছবিকে কি একটু শান্ত করতে পারল দিব্য? হয়তো পারেনি, হয়তো পেরেছে। মালবিকার তাতে আর কি আসে যায়? পাথরের মতো ভারী শরীরটাকে টেনে টেনে একসময় বারান্দায় এসে বসল মালবিকা। ফাঁকা চোখে দেখছে সামনের পাহাড়, কিংবা দূরে দৃশ্যমান এক ফালে নদী, কিংবা জঙ্গলের আভাস, কিংবা লন, কিংবা প্রজাপতিদের ওড়াউড়ি, পাখিদের ব্যস্ততা। আদতে কিছুই নয়। মস্তিষ্কই যদি শূন্য থাকে, চোখ তবে দেখে কি করে? আচমকাই কাঁধে এক অতি চেনা স্পর্শ। মালবিকার শির দ্বারা বেয়ে এক চোরা স্রোত নেমে গেল যেন। অর্ণব আলগা চাপ দিচ্ছে কাঁধে। এত সকাল সকাল উঠে পড়েছ যে? অর্ণবের স্বর একদম সহজ, স্বাভাবিক, মালিন্যহীন, শ্লেষহীন, তিক্ততাহীন। তবু মালবিকার আড়ষ্ট ভাব একটুও কাটল না। চুপ করে আছে। অর্ণব ঘুরে সামনে এলো। ঘাড় বেঁকিয়ে তালাবন্ধ ঘরটা দেখে নিয়ে বলল, দিব্যবাবুরা চলে গেল? হুম। পায়ে পায়ে লনে নামছিল অর্ণব। কি ভেবে ফিরল আবার। বিড়বিড় করে বলল, কাল আমি খুব হাই হয়ে গিয়েছিলাম, তাই না? মালবিকার বলতে ইচ্ছে হলো, শুধু হাই নয়, তুমি বড় নিষ্ঠুরও হয়ে গিয়েছিলে। একটা শব্দ
ফুটল না গলায়। অর্ণব ঝুঁকল সামান্য। খুব আজে বাজে বকেছি, তাই না? চোখ তুলল মালবিকা। অস্ফুটে বলল, তুমি জানো না? মালবিকার চোখে দৃষ্টি রেখে একটুক্ষণ দাঁড়িয়ে রইল অর্ণব। তারপর ঠোঁট উল্টে বলল, মনে পড়ছে না। হোপফুলি সিলি কিছু করিনি। মুখে অল্প ভাঙচুর হলো মালবিকার। ছোট্ট শ্বাস ফেলে বলল, না। দ্যাটস গুড। চলো জঙ্গলে খানিক টহল মেরে আসি। তুমি একাই যাও। ওকে, অ্যাজ ইউ উইশ। কাঁধ ঝাঁকিয়ে গেটের দিকে চলে যাচ্ছে অর্ণব, ক্রমশ দৃষ্টিসীমার বাইরে। শুকনো মুখে বসেই আছে মালবিকা। কান্না পাচ্ছে, জল আসছে না চোখে। অর্ণবের এই ছলনার মানে কি? অর্ণব কি তাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়? কালকের দিনটাকে উড়িয়ে দিচ্ছে পুরোপুরি? মালবিকার চিত্ত চাঞ্চল্যকে ক্ষণিকের ভ্রম ভুলে ধরে নিল অর্ণব, নাকি বিষটুকু অর্ণব রেখেই দিল সঙ্গোপনে? আবার হয়তো উগরে দেবে কখনো, কাল রাত্রিরের মতো। লনের প্রান্তে বারবিকিউয়ের ভগ্নাবশেষ। এলোমেলো হাওয়ায় উড়ছে ছাই, ছড়িয়ে যাচ্ছে বনভূমিতে, মিশে গেল বাতাসে, হারিয়েও গেল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আবার একটা শ্বাস পড়ল মালবিকার। না, এই যাত্রা বুঝি সম্পর্কটা টিকেই গেল। হঠাৎ অরণ্যে উপন্যাসটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। পরের দিন আবার আসবো অন্য কোনো নতুন গল্প বা উপন্যাস নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।